নিঃশর্ত ক্ষমা না চাইলে সীমান্তে উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা বন্ধ করা হবে না, দক্ষিণ কোরিয়ার হুঁশিয়ারি। পানমুনজামের দ্বিতীয় দিনে গড়িয়েছে আলোচনা। পালমিরার বালশামিন মন্দির ধ্বংস করে দিয়েছে আইএস। সিরিয়া ও ইরাকের জঙ্গি স্থাপনায় মার্কিন জোটের ২৭ দফা বিমান হামলা। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় শক্তির সদ্ব্যবহার করতে ইরানের প্রতি ব্রিটেনের আহ্বান। বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার তেহরানের। এবং মেসিডোনিয়া সীমান্ত খুলে দেয়ায় একদিনেই সার্বিয়া পৌঁছেছে ৫,০০০ শরণার্থী। সংকট সমাধানে বৈঠকে বসছেন জার্মান চ্যান্সেলর ও ফরাসি প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি পারমিতাহীন। কোরীয় সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় নিঃশর্ত ক্ষমা না চাইলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সীমান্তে প্রচারণা বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সিউল সরকার। রোববার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই অভিযোগ করেছেন, সীমান্ত সমস্যা সমাধানে দুই দেশ বৈঠকে বসলেও এখনও সীমান্তে শক্তি বৃদ্ধি করছেন কিম জং উন। এদিকে পানমুনজামে দ্বিতীয় দিনে গড়িয়েছে দুদেশের জ্যেষ্ঠ সামরিক নেতাদের বৈঠক। দক্ষিণ কোরিয়ার পাজু শহরে সোমবার উত্তর কোরিয়ার সামরিক কার্যক্রমের বিরুদ্ধে বিক্ষোভ করে কয়েকশো মানুষ। হাতে ব্যানার নিয়ে তারা দাবি জানান প্রতিবেশী দুদেশের মধ্যে চলমান এই যুদ্ধাবস্থা শিথিল করার। সীমান্ত সংকট নিরসনে এরই মধ্যে বৈঠকে বসেছে দুদেশ। তবে সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পিয়ংইয়ং সরকারের যুদ্ধবিরতির কোনো ইচ্ছেই নেই, বরং তারা নেতা কিম জং উনের নির্দেশে সীমান্তে সামরিক শক্তি বাড়িয়ে দ্বিগুণ করেছে। এমনকি উত্তর কোরিয়ার ৭৭টি সাবমেরিনের ৭০%ই ঘাঁটি ত্যাগ করেছে বলেও জানিয়েছে তারা। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তের ওপারে সামরিক বাহিনী ও সাবমেরিন চলাচলের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। আমাদের সেনাবাহিনীও যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। উত্তর কোরিয়া যুদ্ধের জন্য উস্কানিমূলক কিছু করলে আমরাও এর পাল্টা জবাব দেব। সিউলের এই অভিযোগের এখনো কোনো উত্তর দেয়নি কিম জং উনের সরকার। তবে সীমান্তে উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা বন্ধের জন্য পিয়ংইয়ং সরকারের পক্ষ থেকে সিউল সরকারকে যে আহ্বান জানানো হয়েছিল তার উত্তরে প্রেসিডেন্ট পার্ক গিউন হাই বলেছেন, কেবলমাত্র নিঃশর্ত ক্ষমা চাইলেই তা বন্ধ করা হবে। উত্তর কোরিয়াকে তাদের উস্কানিমূলক কাজের জন্য ক্ষমা চাইতে হবে। পাশাপাশি তারা এই ধরনের কোনো কাজ আর করবে না এমনটা প্রতিশ্রুতি দিলেই আমরা লাউড স্পিকারে তাদের বিরুদ্ধে প্রচারণা বন্ধ করতে পারি। এদিকে যুদ্ধবিরতি গ্রাম পানমুনজামে শনিবার জাতিসংঘের আহ্বানে শুরু হওয়া দুদেশের জ্যেষ্ঠ সামরিক নেতা পর্যায়ের বৈঠক আজও চলছে। টানা এই বৈঠকের কোনো তথ্যই গণমাধ্যমকে এখনো জানানো হয়নি। উত্তর কোরিয়ার মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার দুই সেনা গুরুতর আহত হওয়ার পর সীমান্তে লাউড স্পিকার স্থাপন করে উত্তর বিরোধী প্রচারণা শুরু করে সিউল। এ ঘটনায় চরম ক্ষিপ্ত হয়ে লাউড স্পিকার লক্ষ্য করে গোলা ছোড়ে পিয়ংইয়ং। এরপরই কোরিয়া সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তানজিম বুনিয়াদ, সময় সংবাদ। উগ্রপন্থী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সদস্যরা সিরিয়ায় প্রাচীন নগরী পালমিরার বালশামিন মন্দির ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে সিরীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো। আইএসের হয়ে ইরাক ও সিরিয়ায় লড়াই করতে গিয়ে অন্তত ১০০ জার্মান নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে সিরিয়া ও ইরাকের আইএস স্থাপনাগুলোতে ২৭ দফা বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। চলতি বছরের মে মাসে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা আইএস জঙ্গিরা দখল করে নেয়ার পর থেকেই আশঙ্কা করা হচ্ছিল সেখানে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে পারে তারা। এবার সে আশঙ্কায় সত্যি হলো। রোববার পালমিরার ২০০০ বছরের পুরনো বালশামিন মন্দির বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে আইএস জঙ্গিরা। সিরীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান মামুন আব্দুল করিম সংবাদ মাধ্যমে বলেন, এতে পার্ল অফ ডেজার্ট নামে পরিচিত মন্দিরটির ভেতরের অংশ ধ্বংস হয়েছে এবং চারপাশের স্তম্ভ ধসে গেছে। তবে আধুনিক পালমিরা থেকে পালিয়ে আসা অধিবাসীদের বরাতে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, অন্তত ১ মাস আগেই মন্দিরটি গুঁড়িয়ে দেয় জঙ্গিরা। পুরাতাত্ত্বিকদের মতে ঝড় ও বৃষ্টির দেবতার আরাধনায় রোমান সম্রাট হাদ্রিয়ানের আমলে বালশামিন মন্দিরটি নির্মাণ করা হয়। এদিকে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত অন্তত ১০০ জার্মান নাগরিক ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের পক্ষে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছে। ইতোমধ্যে দেশটির নাগরিকদের
নাগরিকদের ইরাক ও সিরিয়ায় যাওয়া ঠেকাতে সরকারের পক্ষ থেকে ওই অঞ্চলে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানান জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মাজেরি। মোট 800 জার্মান নাগরিক আইএসের পক্ষে লড়াই করছে বলে অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে অন্তত 27 দফা বিমান হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। রোববার সিরিয়ার হাসাকা ও রাক্কা এলাকার 10 দফা ও ইরাকের মসুল, বাগদাদি ও রামাদিতে 17 দফা হামলা চালানো হয়। এদিকে শাহরাম আকবর জাদে নামে একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক নিবন্ধে বললেন, মধ্যপ্রাচ্যে চলমান আইএস সংকট ওই অঞ্চলের দেশগুলোর নিজেদেরকেই সমাধান করতে হবে। জঙ্গি মোকাবেলায় বিদেশি সহায়তা, বিশেষত মার্কিন সহায়তায় কখনোই আইএস নির্মূল হবে না। নিবন্ধে তিনি আরো বলেন, জঙ্গি বিরোধী যুদ্ধে যোগ দিয়ে যুক্তরাষ্ট্র মূলত মধ্যপ্রাচ্যে তার আগ্রাসন জারি রাখতে চায়। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। জঙ্গি গোষ্ঠী আইএসের কুখ্যাত খুনি ব্রিটিশ নাগরিক জিহাদি জন এবার নিজ দেশ যুক্তরাজ্যে ফিরে ভিন্ন মতাবলম্বীদের শিরশ্ছেদের হুমকি দিয়েছে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় সে এই হুমকি দেয়। ওই ভিডিও বার্তায় জনকে প্রথমবারের মতো মুখ খোলা অবস্থায় দেখা যায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেলে প্রকাশিত ভিডিওটি দক্ষিণ পূর্ব সিরিয়ার কোনো একটি স্থানে 2 মাস আগে ধারণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ভিডিওর সঙ্গে প্রকাশিত এক অডিও বার্তায় জিহাদি জনকে বলতে শোনা যায় সে শীঘ্রই আইএস ঘোষিত খেলাফতের খলিফাকে নিয়ে ফিরে আসবে ব্রিটেনে এবং কাফেরদের হত্যা করবে। জিহাদি জনের আসল নাম মোহাম্মদ এমাজি এবং সে 2014 সালে 2 মার্কিন সাংবাদিক ও এক জাপানি বন্দী সহ 7 জনকে শিরশ্ছেদ করে হত্যা করে। ইয়েমেনের বন্দর নগরী হুদেইদায় হাউথি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। রোববার লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়েমেনের ব্যস্ততম পর্যটন এলাকাটিতে গোলাবর্ষণের ফলে দলে দলে লোক সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে বলে জানায় গণমাধ্যম। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর জানা যায়নি। হুদেইদা ছাড়াও আল মুখা ও বাব আল মানদেবে গুলি বর্ষণ করে জোটের বিমান। এর আগে গত 10 আগস্ট সৌদি নেতৃত্বাধীন জোটের সহযোগিতায় ইয়েমেনের বন্দর নগরী এডেন থেকে হাউথিদের পুরোপুরি হটিয়ে দিতে সমর্থ হয় প্রেসিডেন্ট হাদি সমর্থক বাহিনী। ইরানকে মধ্যপ্রাচ্য অঞ্চলের একটি শক্তিশালী দেশ হিসেবে উল্লেখ করে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য এই শক্তির সদ্ব্যবহার করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। 4 বছর পর তেহরানে ব্রিটিশ দূতাবাস খোলার আনুষ্ঠানিকতার পর পুরো মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষার বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। যুক্তরাষ্ট্রেরও ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আরও মনোযোগী হওয়া উচিত বলেও জানান তিনি। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা ওবামা প্রশাসনের মেয়াদ শেষ হলেই অকার্যকর হয়ে যাবে। চুক্তির আগে ও পরে অনেক মার্কিন নেতারাই এমন মন্তব্য করেছেন। গণমাধ্যমের খবরে বলা হয়, পশ্চিমা বিশ্বের সঙ্গে এই চুক্তি সম্পাদনের পরও পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয় বলেই বিশ্বাস করেন অধিকাংশ ইরানি। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রে এখনো বিতর্ক চলছে, যার ফলে ইরানবাসীর কাছে মার্কিনীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমার মনে হয় চুক্তি সম্পাদনের পর এখন পুরনো বিষয়গুলো ভুলে গিয়ে দুদেশের উচিত দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন মাত্রা দেয়া। সম্প্রতি ইরান চুক্তি নিয়ে মার্কিন ইহুদি নেতাদের বিরূপ মন্তব্যের ফলে ওয়াশিংটনের প্রতি ইরানি জনগণের মনে যে অনাস্থা তৈরি হয়েছে তা থেকে উত্তরণে যুক্তরাষ্ট্রকেই পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। যুক্তরাষ্ট্র ও আমাদের দেশের পরিস্থিতি ও প্রেক্ষাপট ভিন্ন সত্যি, তবে সন্ত্রাস দমন ও শান্তি প্রতিষ্ঠার মতো বিষয়গুলোতে আমাদের অভিন্ন মতাদর্শ রয়েছে। ওয়াশিংটনের এখন শুধু প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এদিকে তেহরানে 2011 সালে বন্ধ ঘোষণার পর গত রোববার খুলে দেওয়া হয় ব্রিটিশ দূতাবাস। এ সময় সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ হয়েছে ইরান। আমরা বরাবরই আঞ্চলিক সহযোগিতায় বিশ্বাসী। এই প্রক্রিয়ায় যে কোনো সংকট আলোচনার মধ্য দিয়ে সমাধান সম্ভব। পরমাণু চুক্তির পর পারস্পরিক সম্পর্ক উন্নয়নে যুক্তরাজ্য যে সহৃদয়তা দেখিয়েছে, আমরা বাকি দেশগুলোর কাছেও তাই আশা করি। আমরা বন্ধুত্বের হাত বাড়াতে সদা প্রস্তুত। অন্যদিকে ইরানে ব্রিটিশ দূতাবাস খোলার ঘটনায় 2 দেশের নাগরিকদের অভিনন্দন জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। তার মতে, ইরান মধ্যপ্রাচ্য দেশগুলোর অভিন্ন সমস্যাগুলো সমাধানের পাশাপাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবে।
ইরান বরাবরই মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ একটি দেশ। তাদের পররাষ্ট্র নীতিও যথেষ্ট বন্ধুত্বপূর্ণ। দূতাবাস খোলার বিষয়টি কেবল একটি সূচনা মাত্র। আমরা তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নেও আশাবাদী। চুক্তি সম্পাদনের ধারাবাহিকতায় ধীরে ধীরে আমাদের সম্পর্ক আরো দৃঢ় হবে। একই দিন লন্ডনের কেনসিংটনে খোলা হয় ইরানের দূতাবাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র। পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের উপর আরোপ করা কঠোর নিষেধাজ্ঞা ব্রিটেন সমর্থন করায় 2011 সালের নভেম্বরে ইরানি বিক্ষোভকারীদের হামলার ঘটনায় বন্ধ হয়ে যায় তেহরানের ব্রিটিশ দূতাবাস। পাল্টা পদক্ষেপ হিসেবে লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাস বন্ধ করে দেয় যুক্তরাজ্য। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLOর প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন বলে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা AP। আব্বাসের সঙ্গে PLOর 18 সদস্যের নির্বাহী কমিটির 10 সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। PLO থেকে পদত্যাগ করলেও আব্বাস এখনো প্রেসিডেন্ট পদে বহাল আছেন। আব্বাস কি কারণে পদত্যাগ করেছেন তা জানা না গেলেও AFPর এক প্রতিবেদনে বলা হয়েছে PLOর নতুন অভ্যন্তরীণ নির্বাচন দেওয়ার পথ প্রস্তুত করতেই তার এ পদত্যাগ। নতুন নির্বাহী কমিটি গঠনের জন্য ফিলিস্তিনের পার্লামেন্ট আগামী 1 মাসের মধ্যে নির্বাচন ডাকবে বলে জানিয়েছেন মাহমুদ আব্বাস। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন। ভারত পাকিস্তান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল হওয়ায় হতাশ জম্মু কাশ্মীরে ভারত বিরোধী নেতারা। অনুষ্ঠিত হবে সেনাবাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক। টানা 2 দিন মেসিডোনিয়ার দক্ষিণাঞ্চলীয় সীমান্তে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর দেশটির সরকার সীমান্ত খুলে দেয়ায় মেসিডোনিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে শনিবার একদিনেই সার্বিয়ার প্রেসেভোতে পৌঁছেছে প্রায় 5,000 শরণার্থী। শনিবারও অব্যাহত ছিল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে গ্রিসের লেসবোস দ্বীপে আসা ইউরোপমুখী শরণার্থীদের স্রোত। চলমান অভিবাসী সংকট সমাধানে করণীয় ঠিক করতে সোমবার জার্মানির বার্লিনে বৈঠকে বসার কথা রয়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদের। দিনের পর দিন এক অনিশ্চিত ভবিষ্যতের মধ্য দিয়ে যাওয়া এসব সিরীয় শরণার্থীদের বর্তমান ঠিকানা সার্বিয়ার এই প্রেসেভো শহর। টানা 2 দিন ম্যাসিডোনিয়ার গেভগেলিজা সীমান্তে পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে সীমান্ত খুলে দেওয়ার পর কয়েকটি ধাপে 5,000-এরও বেশি শরণার্থীকে ট্রেনে করে ম্যাসিডোনিয়ার উত্তরাঞ্চলীয় সার্বিয়া সীমান্তে পৌঁছে দেয় দেশটির সরকার। রোববার একদিনেই এই সীমান্ত দিয়ে প্রায় 5,000 শরণার্থী পৌঁছেছে সার্বিয়ার এই শহরটিতে। বর্তমানে যে পরিস্থিতি তাতে সামনে আরো কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে বলেই মনে করছি আমরা। আগামী 2-3 দিনে এই অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়। গ্রিসের লেসবোস দ্বীপে এখনো অব্যাহত রয়েছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা ইউরোপমুখী হাজার হাজার অভিবাসীদের স্রোত। রোববার এখান থেকে প্রায় 2,500 অভিবাসীকে নিয়ে গ্রিসের পাইরিয়াস বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায় একটি সরকারি জাহাজ, যাদের বেশিরভাগই ছিল সিরীয় শরণার্থী। আমি জার্মানি যাচ্ছি, আমার পরিবার সেখানে রয়েছে। এদেশের মানুষ সত্যিই খুব ভালো। গ্রিস সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সহায়তা করার জন্য। আমরা সিরিয়া থেকে এসেছি। জাহাজ আসতে দেরি করায় আমাদের এখানে 4 দিন থাকতে হয়েছে, তবে জায়গাটি খুব সুন্দর। এদিকে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে শনিবার ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া প্রায় 4,500 অভিবাসীর মধ্যে রোববার 506 জনকে ইতালীয় নৌবাহিনীর একটি জাহাজে করে দেশটির সিসিলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করতে সোমবার জার্মানির বার্লিনে ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদের সঙ্গে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের বৈঠকে বসার কথা থাকলেও আলোচনায় চলমান অভিবাসী সংকটের বিষয়টিও অন্যতম প্রাধান্য পাবে বলে জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফেবা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ভারত পাকিস্তান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল হওয়ায় ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভারত বিরোধী নেতারা হতাশা প্রকাশ করেছেন। আলোচনা না হওয়ার জন্য ভারত সরকারকে দায়ী করেন তারা। কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি সাইদ আশা করছেন আলোচনা ভেস্তে যাওয়ার বিষয়টি সাময়িক। তিনি বলেন 2 দেশ বিশ্বস্ততার সেতুতে একসঙ্গে হাঁটবে, এমনটি আশা করেন তিনি। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ PTI নিউজকে জানান বৈঠক না হওয়ায় তিনিও ক্ষুব্ধ। হুরিয়াত কনফারেন্স নেতা মিরওয়াইজ ওমর ফারুক বলেন বৈঠকটি বাতিল হওয়ায় 2 দেশই একে অন্যের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ হারিয়েছে।
ভারত পাকিস্তানের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল হয়ে গেলেও দুদেশের সেনাবাহিনীর মহাপরিচালক ডিজিএমও পর্যায়ের বৈঠক পূর্ব পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ। মহাপরিচালক পর্যায়ের বৈঠকের বিষয়ে তিনি জানান, দুপক্ষ যেখানে বৈঠকের ব্যাপারে একমত হবেন সেখানেই বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী 6 সেপ্টেম্বর পাকিস্তান রেঞ্জার্স ও বিএসএফ এর প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক বাতিলের পর রোববার টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান সারতাজ আজিজ। পাকিস্তানের খাইবার অঞ্চলে আফগান সীমান্তে জঙ্গিদের মর্টার হামলায় 4 সেনা নিহত হয়েছেন। রোববার আফগানিস্তানের ভূখণ্ড থেকে পাক সেনা চৌকি লক্ষ্য করে এ হামলায় আরও 4 সেনা আহত হয় বলে জানিয়েছে গণমাধ্যম। ঘটনার পরপরই আফগান রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। সামরিক কর্তৃপক্ষ জানায়, হামলার পর পাক সেনারা পাল্টা হামলা চালালে জঙ্গিদের সবাই নিহত হয়। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আফগান রাষ্ট্রদূতের মাধ্যমে দেশটির সরকারকে এই ঘটনার তদন্ত ও পাক সরকারকে এর ফলাফল জানাতে বলা হয়েছে। আফগান রাষ্ট্রদূত এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তার সরকারকে এ বার্তা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন। ভারতের অন্ধ্রপ্রদেশে ট্রেন ও লরির সংঘর্ষে বিধানসভার এক সদস্য সহ 6 জন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে 8 জন। সোমবার স্থানীয় সময় সকালে অনন্তপুর জেলার মাদাকাসিরা লেভেল ক্রসিংয়ে গ্রানাইটবাহী একটি লরি বন্ধ হয়ে যায়। এ সময় বেঙ্গালুরু থেকে নন্দনগামী এক্সপ্রেস ট্রেন লরিটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের 3টি বগিও লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় কর্ণাটকের বিধানসভার সদস্য ভেনকাতেশ নায়েক সহ ট্রেনের 6 যাত্রী নিহত হয়। ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ। রাশিয়া আন্তঃমহাদেশীয় একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষা দপ্তরের বরাত দিয়ে রুশ গণমাধ্যম আরটি জানায়, শনিবার দেশটি টোপল এম নামের নতুন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। সর্বোচ্চ 10,000 কিলোমিটারের মধ্যে যে কোনো নিশানায় আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি 550 কিলোটন পর্যন্ত পরমাণু অস্ত্র বহন করতে পারবে। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্নয়নের অংশ হিসেবেই এই পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। জাপানে একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং স্টিল কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার সকালে টোকিওর সীমান্ত এলাকা কানাগাওয়ায় সাগামি জেনারেল ডিপোতে প্রথম দফা বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে 10 থেকে 15টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন একজন স্থানীয় বাসিন্দা। এদিকে একই দিন টোকিওর 25 কিলোমিটার দক্ষিণে হানেদা বিমানবন্দরের কাছে নিপ্পন স্টিল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। তবে এসব দুর্ঘটনার পর কোথাও হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টিরও বেশি ইউনিট। ফ্রান্সের হুইস্পিড ট্রেন সার্ভিসে সশস্ত্র হামলার চেষ্টাকারী ব্যক্তিকে আটক করার জন্য ওই ট্রেনের 4 যাত্রীকে দেশটির সর্বোচ্চ সম্মাননা প্রদান করেছে ফ্রান্স। গত শুক্রবার ট্রেনে হামলায় অভিযুক্ত ওই মরক্কো নাগরিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ফ্রান্স পুলিশ। সোমবার প্যারিসে 3 মার্কিন ও 1 ব্রিটিশ নাগরিককে সম্মাননা মেডেল লিজিয়ন ডি অনার প্রদান করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ। এদিকে আটক হামলাকারী মরক্কোর নাগরিক আইয়ুব আল কাজানি ডাকাতির উদ্দেশ্যে কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। যদিও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বেলজিয়াম স্পেন সরকারের অভিযুক্ত তালিকায় আইয়ুব আল কাজানির নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বছর তিনি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের হয়ে লড়াই করতে সিরিয়ায় গিয়েছিল বলেও জানায় পুলিশ। এল সালভাদোরের উত্তরাঞ্চলে একটি কারাগারে কুখ্যাত সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 14 কয়েদি নিহত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দেশটির রাজধানী সান সালভাদোরের উত্তরাঞ্চলীয় কুয়েজেলপেকু কারাগারে ওই সহিংসতার ঘটনা ঘটে। বারিও 18 দলের সাথে এই সহিংসতার যোগসূত্র রয়েছে বলে ধারণা করছে কারা কর্তৃপক্ষ। কারাগারটিতে সন্ত্রাসী দলটির 1000-এরও বেশি সদস্য বন্দী রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন 2 দিনের সফরে নাইজেরিয়া গিয়েছেন। দেশটির রাজধানী আবুজায় পৌঁছানোর পর সেখানকার ঐতিহ্য অনুযায়ী নেচে গিয়ে তাকে স্বাগত জানানো হয়। এ সময় নাইজেরিয়ার সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতিসংঘ মহাসচিব এ সফরে নবনির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সফরকালে বান কি মুন নাইজেরিয়ার 36টি প্রদেশের গভর্নরদের সাথেও বৈঠক করবেন। এছাড়াও তিনি আবুজায় জাতিসংঘ কার্যালয়ে বোমা হামলার 4 বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নেবেন। লেবানন সরকারের বর্জ্য ব্যবস্থাপনা নীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। পরিস্থিতি অবনতি হওয়ায় রোববার সন্ধ্যায় সেনা মোতায়েন করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি শান্ত না হলে প্রধানমন্ত্রী তাম্মাম সালাম পদত্যাগ করবে বলে জানিয়েছেন। রোববার রাজধানী বৈরুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর 30 জন সদস্য এবং অন্তত 25 জন বিক্ষোভকারী আহত হয়েছেন। ব্রাজিলে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় জঙ্গল আমাজন রক্ষায় অভিনব বিক্ষোভ হয়েছে। মানুষ নয়, এ বিক্ষোভে অংশ নেয় কয়েক লাখ পিঁপড়া। পাতার তৈরি ব্যানার নিয়ে মিছিল করে এগিয়ে যেতে দেখা যায় পিপিলিকার দলকে। পিঁপড়া পিঠে করে খাবার নিয়ে যাচ্ছে এমন চিত্র আমাদের সবার কাছেই পরিচিত, কিন্তু বড় লাল পিঁপড়ার দল পিঠে প্ল্যাকার্ড বহন করে নিয়ে যাচ্ছে, তাতে আবার লেখা হেল্প, মার্কেল হেল্প, সেভ দ্য অ্যামাজন। এমন দৃশ্য দেখলে নিশ্চয়ই অবাক হবেন অনেকেই। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ব্রাজিল সফরকে কেন্দ্র করে দেশটির কলোনি চিড়িয়াখানায় আয়োজন করা হয় এমনই এক ভিন্নধর্মী বিক্ষোভের। এই বিক্ষোভের উদ্দেশ্য আমাজন জঙ্গলকে বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অ্যাঙ্গেলা মার্কেলের দৃষ্টি আকর্ষণ করা। এই আয়োজনের উদ্যোক্তা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। প্রায় 5 লাখ পিঁপড়াকে দিয়ে শান্তিপূর্ণ এ বিক্ষোভে পাতায় কেটে লেখা স্লোগানগুলো বহন করানো হয়। ব্রাজিলের আমাজন জঙ্গল রক্ষার জন্য আহ্বান জানাচ্ছে এই পিঁপড়ারা। যেখানে রয়েছে তাদের ঘর, তাদের স্বজন, কিন্তু যেভাবে বন ধ্বংস হচ্ছে এভাবে চলতে থাকলে লাখ লাখ হেক্টর বনাঞ্চল হারিয়ে যাবে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। আমাজন শুধু বিশ্বের সবচেয়ে বড় জঙ্গলই নয়, বিশ্বের মোট জীববৈচিত্র্যের 10% অভয়ারণ্য। তবে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড সংস্থার দাবি, গত অর্ধ শতাব্দীতে এ জঙ্গলের কমপক্ষে 17% ধ্বংস হয়ে গেছে। শিরিন আক্তার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের খরাপ্রবণ পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ভয়াবহ দাবানলে মানুষজন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। ওয়াশিংটনের মধ্য পূর্বাঞ্চলে 16টি বড় দাবানলে 2 শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। আরও কয়েক হাজার মানুষকে বাসস্থান ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী। ওয়াশিংটনের দাবানলে এ পর্যন্ত 1,500 বর্গ কিলোমিটার এলাকা ও 12,000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুষ্ক আবহাওয়ায় আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরো বিস্তীর্ণ অঞ্চল পুড়ে যাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। দমকল কর্মীদের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, রোববার আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে। আশেপাশের রাজ্যগুলোতে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কায় এরই মধ্যে সেখানে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ওবামা। জাপান সাগরে 9 দিন ব্যাপী যৌথ নৌ মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। 2 দেশের নাবিক, মেরিন সেনা ও নৌ পাইলটদের অংশগ্রহণে সমন্বিত অনুশীলন চলবে 28 আগস্ট পর্যন্ত। এই অভিযানে অংশ নিতে রাশিয়ার ভ্লাদিভস্তক বন্দর ছেড়ে রোববার সমুদ্রে যাত্রা করেছে 2 দেশের নৌবহর। শত্রুর হামলার মুখে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা যাচাই করতে কয়েকটি দলে বিভক্ত হয়ে নৌসেনারা এই অভিযানে অংশ নেবেন। কেবল নিয়মিত অনুশীলন কার্যক্রমের অংশ হিসেবেই এই মহড়া চালানো হচ্ছে বলে জানিয়েছে চীনা গণমাধ্যম। এবছর চীন ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় অনুশীলন এটি। জাপানের ফুজি পর্বতে সামরিক মহড়া চালিয়েছে দেশটির আত্মপ্রতিরক্ষা বাহিনী সেলফ ডিফেন্স ফোর্স। এই মহড়ায় অংশ নিয়েছেন কমপক্ষে 2,300 সেনা সদস্য। এছাড়া সেনাবাহিনীর প্রায় 20টি হেলিকপ্টার এবং 80টি ট্যাঙ্ক এই মহড়ায় ব্যবহার করা হয়। দক্ষিণ কোরিয়ার ওপর উত্তর কোরিয়ার হামলার হুমকির পরই জাপানে এই সামরিক মহড়া শুরু হলো। জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়াতেও চলছে সামরিক মহড়া।
চীনের ঘুইজু প্রদেশে প্যারাগ্লাইডিং প্রতিযোগিতায় অংশ নিলেন 180 জন প্যারাগ্লাইডার। প্যারাসুট নিয়ে লাফ দেওয়ার এই প্রতিযোগিতায় 2600 মিটার উঁচু পাহাড় থেকে লাফ দিয়ে মাটিতে নামেন প্রতিযোগীরা। চীন ছাড়াও রাশিয়া, জার্মানি ও নেপাল থেকেও প্রতিযোগীরা এতে অংশ নেন। অনেক প্রতিযোগীর বয়স 60 বছরের কাছাকাছি হলেও তারা এতে অংশ নিয়ে আনন্দিত বলে জানান। এভারেস্টে ওঠার যাত্রাপথটি খুলে দিয়েছে নেপাল সরকার। চলতি বছরের এপ্রিল মাসে ভূমিকম্পের পর রাস্তাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ভয়াবহ এই ভূমিকম্পের কারণে এভারেস্টে বরফ ধসের ঘটনা ঘটে, এতে 19 পর্বতারোহীর মৃত্যু হয়। এরপরেই যাত্রাপথটি বন্ধ করে দেয় নেপাল সরকার। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এরই মধ্যে এভারেস্টে ওঠা যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন জাপানি পর্বতারোহী নোবুকাজু কুরিকি। আগামী মঙ্গলবার তিনি নেপালের খুলে দেওয়া রাস্তা দিয়ে এভারেস্ট যাত্রা করবেন। সব ঠিকঠাক থাকলে তিনিই হবেন ভূমিকম্পের এভারেস্ট যাত্রা করা প্রথম পর্বতারোহী। কোনো কিছু সহায়তা ছাড়া শুধুমাত্র দৌড়ে একটি 5000 মিটার উঁচু পাহাড় অতিক্রম করে আবার পুরোপুরি অক্ষত অবস্থায় ফিরে আসতে সর্বোচ্চ কতক্ষণ লাগতে পারে? উত্তরে কেউ হয়তো বলবেন 2 দিন, 3 দিন কিংবা 1 সপ্তাহ। আবার কেউ হয়তো ভাবছেন আদৌ এটা কি করে সম্ভব। আর যদি বলা হয় মাত্র 7.5 ঘন্টায় এ ধরনের 5টি সুউচ্চ পাহাড় দৌড়ে অতিক্রম করেছেন কেউ, তাহলে হয়তো চোখ কপালেই উঠবে অনেকের। হ্যাঁ দর্শক, এই অবিশ্বাস্য কাজটি করেই বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের যুবক আন্দ্রেস স্টেইনডেল। চলুন দেখে আসি তার সেই অসম্ভবকে সম্ভব করা বিশ্ব রেকর্ডের খবর। কখনো খাড়া, কখনো আবার আঁকাবাঁকা ভয়ঙ্কর সমতল পথ। একটুখানি পা ফসকালেই কয়েক হাজার ফুট নিচের নিশ্চিত মৃত্যুকূপে পতন। আর এমনই বন্ধুর পথ পাড়ি দিয়ে অ্যালপাইন পর্বতমালার একের পর এক সুউচ্চ পাহাড় অতিক্রম করে চলেছেন সুইজারল্যান্ডের যুবক আন্দ্রেস স্টেইনডেল, মাউন্টেন রানার নামে যিনি বেশি পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 5200 ফুট উপরে অবস্থিত জার্মট শহরের চার্চ স্কোয়ার থেকে শুরু করে স্টেইনডেলের দৌড়ে পাহাড় অতিক্রম করার এই দুঃসাহসিক অভিযান শেষ হয় সাসফি শহরের চার্চ স্কোয়ারে গিয়ে। মাত্র 8.5 ঘন্টায় একে একে অ্যালপাইন পর্বতমালার 5টি পাহাড় অতিক্রম করে বিশ্ব রেকর্ড গড়েন তিনি, যার প্রতিটির উচ্চতা 4000 ফুটের উপরে। প্রথম 2টি পাহাড় আমি খুব দ্রুত অতিক্রম করার চেষ্টা করি, যাতে ডমে পৌঁছানো পর্যন্ত আমি আমার দম ধরে রাখতে পারি, কারণ ডম হচ্ছে এই 5টির মধ্যে সবচেয়ে উঁচু। আর আমি জানতাম প্রথম 3টি পাহাড় দ্রুত অতিক্রম করতে না পারলে পরের 2টি অতিক্রম করা খুব কঠিন হবে, কেননা তখন সূর্যের তাপ খুব বেশি ছিল। স্টেইনডেল জানালেন, প্রতিটি মানুষকে তার নিজস্ব ক্ষমতা সম্পর্কে অনুপ্রাণিত করাই ছিল তার এই অভিযানের মূল লক্ষ্য। সেই সঙ্গে মানুষের মাঝে পাহাড়গুলোর প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরাও অভিযানের অন্যতম কারণ বলেও জানান তিনি। এই অভিযানটি শুরুর পেছনে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছে তা হলো এর মাধ্যমে আমি মানুষের মাঝে পাহাড়ের সৌন্দর্যকে কিছুটা হলেও তুলে ধরতে পারবো। আমি দেখাতে চেয়েছি মানুষ চাইলে কি করতে পারে, তার দ্বারা কি করা সম্ভব। হয়তো একদিন আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে তারা নিজেরাও এই অভিযানে যেতে চাইবে। এর আগেও একইভাবে 2013 সালে এই 5টি পাহাড় দৌড়ে অতিক্রম করেছিল স্টেইনডেল। সেবার তিনি সময় নিয়েছিলেন 9 ঘন্টা 3 মিনিট। আর এবার মাত্র 8.5 ঘন্টায় অ্যালপাইন পর্বতমালার সুউচ্চ এই 5টি পাহাড় অতিক্রম করে নিজের করা আগের রেকর্ড ভাঙলেন তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিঃশর্ত ক্ষমা না চাইলে সীমান্তে উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা বন্ধ করা হবে না, দক্ষিণ কোরিয়ার হুঁশিয়ারি। পানমুনজামে দ্বিতীয় দিনে গড়িয়েছে আলোচনা। পালমিরার বালশামিন মন্দির ধ্বংস করে দিয়েছে আইএস। সিরিয়া ও ইরাকের জঙ্গি স্থাপনায় মার্কিন জোটের 27 দফা বিমান হামলা। মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় শক্তির সদ্ব্যবহার করতে ইরানের প্রতি ব্রিটেনের আহ্বান। বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার তেহরানের। এবং মেসিডোনিয়া সীমান্ত খুলে দেয়ায় একদিনেই সার্বিয়া পৌঁছেছে 5000 শরণার্থী। সংকট সমাধানে বৈঠকে বসছেন জার্মান চ্যান্সেলর ও ফরাসি প্রেসিডেন্ট।
দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।